খাবার এনেছিস কার জন্য? শুকনো ফাঁকা ঢুক গেলেন মেয়ের দুজন। নতমুখে কাপা কাপা দৃষ্টি মেঝেতে নজর বুলালেন বার কয়েক। এর মধ্যে ফের কর্ণকুহরে ভেসে এলো মুগ্ধের হুঙ্কার। কথা কানে যায়নি তোদের? মরতে ইচ্ছে করছে খুব? আতকে উঠলেন মেয়ের দুজন। তড়িঘড়ি করে মাঝে থেকে একজন বলে বসলেন, মেয়েটার জন্য। তৎক্ষণাৎ কপলের ভাঁজ গাঢ় হলো রুনো মানবের। নাকের পাটা ফুলল ভীষণ। তিতি বিরক্ত মেজাজে সে কেমন হুঙ্কার ছুড়ে শুধালো, নিয়ে যা সব। দিতে হবে না ওই বান্দির মেয়েকে খাবার। খেয়ে খেয়ে গলায় তেজ বাড়াবে আর গলাবাজি করবে আমার সাথে। বেয়াদবের বাচ্চা একটা। নিয়ে যা সব। মনস্টারের হুকুম তামিল করতে মরিয়া মেয়ের দুজন তখনই খাবার ট্রলির গাদ ধরে ল্যাজ গুটিয়ে পালালেন উল্টো পথে। মুগ্ধা মহাশয় তখনও গজগজ করছেন। এলিভেটরে পা রেখে সুইচ টিপতে টিপতে বিড়বিড়ে বললেন, ঘাটতেরার ঘরে ঘাটতেরা একটা। শিক্ষা দীক্ষার কত অভাব। নিজের চেয়ে দ্বিগুণ বয়সী মুরব্বীর সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানে না। অসভ্য মেয়ে ছেলে কোথাকার। রাগের বর্ষে কথাটা জিভ খসে বেরিয়েছে। সেকেন্ড ধরে সে খাবে বোধ হয়। অমনি মহাশয়ের টনক নড়ল বুঝি। তৎক্ষণাৎ কুচকানো দৃষ্টির সম্মুখের কাছের দরজায় নিজ প্রতিবিম্বকে আপাত মস্তক পরখ করে দাঁত খেঁচে আওড়ালো, হোয়াট দ্য ফাক আই এম সেইং। হু ইজ মুরব্বি? মুরব্বি হবে ওই বান্দির মেয়ের বাপ। ভাই দুশ্মন। আমার মতো হ্যান্ডসাম কোন দুঃখে মুরব্বি হতে যাবে? তীব্র ঘূর্ণয়নে ঘুরছে হেলিকপ্টারের পাখা, তুলছে বিকট গর্জন। হেলিপ্যাড হতে বেশ কয়েক হাত দূরত্বে দাঁড়িয়ে আছেন অ্যালেক্স এবং অ্যাডউইন। দুই গম্ভীর পুরুষ তাকিয়ে আছে একে অপরের বিপরীত, করছে মনস্টারের আগমনের অপেক্ষা। সাউথ কোরিয়ার উদ্দেশ্যে মনস্টারের রওনা হবার কথা ছিল আরো ঘন্টা দুয়েক আগে, অথচ মনস্টার এখনো কোনো খোঁজ নেই। গম্ভীর মুখ অ্যাডউইন কবজে উল্টা এবার। ঘড়ির কাটার পানে দৃষ্টি নিক্ষেপ করতেই পেছন থেকে ভেসে এলো দুজন গার্ডের ত্রস্ত কণ্ঠ, Monster is coming, everyone. Put heads down. তৎক্ষণাৎ ঘাড় নোয়ালেন সকলে। অ্যাডেন বাচ্চারা আগে থেকে নুয়ে রেখেছে ঘাড়। একবারই পেছনে তাকানোর সাহস পেল না কেন যেন। এদিকে মনস্টারের দাম্ভিক কদম ততক্ষণে অতিক্রম করেছে দু গম্ভীর পুরুষকে। গদগটি হেলিকপ্টারের পানে এগোতেই হঠাৎ বাপাস থেকে ছুটে এলেন এক গার্ড। মহাশয় বড় বাধ্যতায় নতমুখে এক হাঁটু গেড়ে বসলেন জমিনে। দু হাতে একখানা রামের বোতল অতি ভদ্রতায় বাড়িয়ে দিলেন সম্মুখে। মুগ্ধ থামল। শক্ত চোয়ালে তৎক্ষণাৎ গার্ডের হাত থেকে ছু মেরে নিয়ে নিল অ্যালকোহল ভর্তি বোতলটা। অতঃপর ধারালো দাঁত কপাটের শক্ত ফাঁকে বোতলের ক্যাপ আটকে বসালো এক টান। মুহূর্তে খুলে গেল বোতলের মুখ। মাফিয়া মনস্টার তখনই ঠোঁট চাপলেন সেথায়। এক নিঃশ্বাসে গপগপিয়ে গিলে নিলেন অর্ধেকটা পানীয়। পরক্ষণে বাকি অর্ধেকটা দিয়ে আলগোছে ধুয়ে নিলেন নিজ আহত হাতখানা। আহত স্থানে অ্যালকোহল অ্যান্টিসেপ্টিকের ন্যায় কাজ করে, হে যেন বেশ জানা তার। পরিশেষে হাত ধোয়া শেষ হতেই নির্দয় মানব হাতে থাকা শূন্য বোতলটা আচানক ছুঁড়ে মারলেন পাকা মেঝেতে। মুহূর্তে ঝনঝনিয়ে চূর্ণ বিচূর্ণ হলো অবহেলিত বোতলখানা। অপেক্ষায়িত পাইলট উড়ে যাবার প্রস্তুতিতে মত্ত। মাস্টার আর দেরি করলেন না, তখনই দাম্ভিক কদমে উঠে গেলেন হেলিকপ্টারে। গমগমে গলায় আদেশ ছুড়লেন, টেক অফ। পাইলট মহাশয় বুঝি কথাটারই অপেক্ষায় ছিলেন। আদেশ পাওয়া মাত্রই মত্ত হলেন টেক অফে। ভূভাগ কাঁপিয়ে ধীরে ধীরে উপরে উঠছে শ্যাডো মনস্টারের নাম লিখিত হেলিকপ্টারটা। ভেতর বসে থাকা দাম্ভিক পুরুষ শক্ত চোয়ালে বসে আছে কেমন। তার অবচেতন মনটা কেমন অজানা কারণে আনচান করছে। মুগ্ধ জানে না সে কারণ। একবারে জানার প্রচেষ্টাও করেনি যুবক। হিডেন প্যালেসের আকাশ সীমানা অতিক্রম করে বেশ কিছুটা দূরে চলে এসেছে হেলিকপ্টার। প্যালেস থেকে যত দূরত্ব বাড়ছে ঠিক ততই অস্থিরতা বাড়ছে মুগ্ধের। মুখটা খা খা করছে কেমন। অবুধ মনটা বারবার বলছে, চাশমিশ কি সত্যি খাবার খায়নি? রাগ করলে তো না খেয়ে থাকার অভ্যেস আছে তার। তখন আবার থাপ্পড় দেয়াতে ঠোঁটটাও কেটে গেল। এখন কেমন আছে মেয়েটা? এখনও কি আগের মতো কাঁদছে? মনের কোণে উত্থাপিত হচ্ছে হাজারো অপ্রয়োজনীয় চিন্তা। কোনোটাই নিজ ইচ্ছেতেই চিন্তা করছেন না মাফিয়া বস। বিচক্ষণ মস্তিষ্কের হুঙ্কারে নিজেকে আটকে রেখেছেন শক্তভাবে। দু হাত মুষ্টিবদ্ধ করে নিজ সত্তা থেকে বিড়বিড় করে বলছে, খেলে খাক, না খেলে মরে যাক বান্দির মেয়েটা। মরে গেলে অন্তত কিছুটা হলেও শান্তি পাবো। বেঁচে থাকতেই যা জ্বালাচ্ছে ওইটুকুন একটা পিচ্ছি। কথাটুকু আওড়ে আসনে শনে পিঠ হালালেন মনস্টার। কপাল কুচকে চোখ দুটো বুঝলেন খানিক। অমনি বন্ধ চোখের পাতায় দৃশ্যমান হলো সপ্তদশীর ক্রন্ধনরত নির্মল মুখখানা।
ঠোঁটের কোণে লেগে আছে একটুখানি লুফু। সঙ্গে সঙ্গে অস্থিরতা বাড়ল মুগ্ধের, বুকে বাড়ল কম্পন। মস্তিষ্ক অচল হয়ে গেল এক মুহূর্তের জন্য। ভুলে গেল নিজ বিচক্ষণী রূঢ় সত্তা। যুবক নিজের অবস্থান ভুলে গিয়ে তখনই ব্যস্ত হলো ব্যগ্র কণ্ঠে হুঙ্কার ছুড়ে পাইলটকে বলল, এক্ষুনি প্যালেসের দিকে ব্যাক কর। লোক ভরকায় পাইলট মহাশয়। চলতি পথে মাঝ রাস্তায় হুট করেই এরূপ কথা শুনবে তা হয়তো স্বপ্নেও ভাবেননি তিনি। তবু মনস্টারের আদেশ বলে কথা। মহাশয় চুপচাপ সাইকেলকে টান বসালেন ফের। অত বড় একখানা বাহনকে ফের উল্টো পথে ঘোরালেন তিনি। ওদিকে মুগ্ধ কেমন হাঁসফাঁস করছে। অস্থিরতায় গা থেকে খুলে রেখেছে ওভারকোটটা। বুকের বাপাসটা জ্বলছে বিধায় শ্রেথায় অনবরত হাত বুলাচ্ছে রূঢ় মানব। কাপা কাপা অন্য হাতে পাশ থেকে মোবাইলটা হাতে নিয়ে কল লাগালো অতি পরিচিত নম্বরে। সেকেন্ড 3 যেতে না যেতেই ওপাশ থেকে রিসিভ হলো কল। মুগ্ধ তখন গম্ভীর কণ্ঠে আদেশ ছুড়ে বলল, লোকেশন ট্রেস করে বাইক রেডি কর। আই এম কামিং। নিজ কথা শেষ করে আর অন্যের কথা শুনবার প্রয়োজন বোধ করেন না মাফিয়া মনস্টার। আজও হলো তাই। তখনই খট করেই কল কেটে পাইলটকে বললেন, আশেপাশের যে কোনো খালি জায়গায় ল্যান্ড কর। লাইব্রেরি যেতে হবে। মাথার উপর ঝুম বৃষ্টি। বড় একখানা প্রকাশনা গোদামের সামনে দাঁড়িয়ে আছে বিশাল দুটো ট্রাক। ট্রাক ভর্তি বই তুলছে মাফিয়া মনস্টারের গার্ডস। ট্রাকের সব ধরনের বই তোলা শেষ হতেই দুয়ার আটকালেন ট্রাকের। ধীরে ধীরে টানলো গতি। ব্যস্ত রাস্তা দিয়ে এগোচ্ছে ট্রাক দুটো। গতিপট জোরালো তাদের। এরই মধ্যে ট্রাক দুটোর পেছন থেকে কাওয়াসাকি নিনজা H2 আর বাইকখানা ছুটে এলো ঝড়ের বেগে। সে কি গতি বাইকটার! যেন বাতাসকেও হার মানাবার পায়তারায় মত্ত সে। কালো রঙা একখানা শার্ট পরিহিত বলিষ্ঠ পুরুষ বসে আছেন বাইকে। মাথায় কালো রঙা হেলমেট। তীব্র ব্যাগে ছোটার ধরুন বৃষ্টির দমকা ছিটেফোঁটাগুলো বুঝে দাম্ভিক পুরুষকে ছুঁতেও পারছে না। যুবক সহসায় গতি বাড়ালো বাইকের। হাওয়ার সাথে পাল্লা দিয়ে এগোচ্ছে সে। হেলমেটের আড়ালে লুকিয়ে থাকা বাদামি চোখ দুটো কেমন অস্থির হয়ে ছুটছে সম্মুখে। হৃদয়টা বোধহয় এক্ষুনি দেহ খাঁচা ছেড়ে ছুটে আসবে বাইরে। অবুত মনটা বারবার বলছে, আমার চাশমিশ আদৌ খেয়েছে তো? আকাশপট কাঁপছে। গুড়গুড় শব্দ তুলছে উপস্থিত ম্যাঘ। ঝড়ো হাওয়ায় কুপকাত ধরণী। সেন্ট পিটার্সবার্গের ব্যস্ত রাস্তায় নেমেছে তুমুল বর্ষণ। হাওয়ার সনে পাল্লা দিয়ে এগোচ্ছে মাফিয়া শ্যাডো মনস্টারের কাওয়াসাকি নিনজা H2 বাইক। বাইকের ফ্রিকে ব্যাগ। তার দু চাকা রুষ্ঠ চাপে এদিক ওদিক ছড়ে যাচ্ছে বৃষ্টির ছিটেফোঁটা। সুদর্শনের গা ভেজে জুবুথুবু অবস্থা। পরনের কালো রঙা শার্টখানা সিক্ত হয়ে লেপ্টে আছে বলিষ্ঠ দেহে। ডান হাতে বাইকের থ্রটল ঘুরিয়ে যুবক ফের গতি বাড়ালো বাইকের। তার পেছন পেছন এগোচ্ছে বই ভর্তি ট্রাক দুটো। নিজেদের সর্বোচ্চ ব্যাগ কাজে লাগিয়েও ট্রাক দুটো কেমন পিছিয়ে পড়েছে দেখো। কিছুতেই নাগাল পাচ্ছে না মাফিয়া বিস্টের মনস্টার প্যারাডাইস। প্যালেসের সুউচ্চ মূল ফটকের সম্মুখে দাঁড়িয়ে আছে অ্যালেক্স। কবজি উল্টে তাকিয়ে আছে ঘুরের কাঠের পানি। গম্ভীর মুখবয়বে ফুটেছে চিন্তিত ছাপ। কপালে পড়েছে গোটা কতক চাপা বিরক্তির ভাঁজ। চোয়ারের পেশি শক্ত তার। দাঁত কিরমির করে চিরবিড়িয়ে বিড়বিড় করছে, অন দ্য ওয়ে থেকে ব্যাক করার মানে কি? মনসার তো আগে কখনো এমনটা করেনি। তার কাছে সবার আগে কাজ, তারপর অন্য কিছু। তাহলে আজ কেন? কথাটুকু পূর্ণ করবার ফুরসত মিলেনি অ্যালেক্সের। তার আগে পেছন থেকে 2 কদম এগিয়ে এসে দাঁড়ালেন অ্যাডুইন। 2 হাত পকেটে গুজে জনা ভাব ধরেছে গম্ভীর। চোখে মুখে এক অদ্ভুত দীপ্তি তার। ঠোঁটের কোণে ঝুলছে এক চিলতে রহস্যময় বাঁকা হাসি। সে কেমন হুট করে বাঁকা কণ্ঠে ঠ্যাস দিয়ে বলল, কি অ্যালেক্স, এবারের বাজিটা তাহলে আমিই জিতলাম, তাই না বল? তখনই শক্ত চলে ঘাড় বাঁকিয়ে তাকায় অ্যালেক্স। নাকের পাটা ফুলে ফুসফুস করে উঠে সাপের ন্যায়। অথচ তার এইরূপ দৃষ্টি অবলোকন হওয়া মাত্রই তার ছেলের হাসি ফুটল অ্যাডুনের ঠোঁটের কোণে। এতে বোধ হয় রাগ বাড়ল অ্যালেক্সের। যুবক কেমন চিরবিড়িয়ে বলে ওঠে, ইউ ড্যাম, তুই হয়তো ভুলে যাচ্ছিস, খড়ুকের মোহে ডুবে থাকার স্বভাব মনস্টারের নেই। যেদিন তার মোহ কাটবে সেদিন সে তোকে সহ ওই মেয়েকে ছিঁড়ে খুঁড়ে ফেলবে। তাছাড়া এত সহজে আমি হার মানছি না এডুইন। মনস্টারকে তোমার পাতানো জাল থেকে খুব শীঘ্রই বের করে আনবো আমি। তুই জাস্ট দেখতে থাক। এহেন কথায় সহসায় ঘাড় কাত করে তাকায় অ্যাডুইন। সরু দৃষ্টি এক আধবার আপাত মস্তক পরখ করে নেয় অ্যালেক্সকে। পরক্ষণে গালের ভাঁজে খানিক জিভ ঠেলে হাসল গম্ভীর পুরুষ। রয়েসে জবাবে বলল,
কোনটা ক্ষণিকের মোহ আর কোনটা অবেশন, তার পার্থক্য তোর মতো অধমের হবে না অ্যালেক্স। তুই জাস্ট দেখতে থাক, একদিন ওই সাধারণ মেয়েটাই আমাদের রুদ্রসী কিংয়ের বেঁচে থাকার একমাত্র কারণ হবে। মাত্রাতিরিক্ত রাগে হিতাহিত জ্ঞান শূন্য অ্যালেক্স। মুখভাবে রং ফুটেছে লালাভ আবরণ। সে তক্ষুনি হামলা বসালো অ্যাডুইনের উপর। শক্তপোক্ত হাতের হিংস্র বগল থাবায় আঁকড়ে ধরল অ্যাডুইনের ঘাড়। হাতের জোর বাড়িয়ে কটমট ধুনিতে আওড়ালো, রুস্তি কিংয়ের অর্ধেকটা জীবন যেভাবে দুর্বলতা ছাড়া কেটেছে, তার বাকিটা জীবনও ঠিক এইভাবেই দুর্বলতা ছাড়া কাটবে। রুস্তি প্যারাডাইসের কিং অরবের স্যাডা মনস্টার আগেও হার্টলেস ছিল, পরবর্তীও হার্টলেস থাকবে। রুস্তি প্যারাডাইসের ভবিষ্যতের জন্য মনস্টারের হার্টলেস থাকা অতীব প্রয়োজন বাস্টার্ড। ঠিক এ কারণে ওনার জীবনে আমি কোনো ধরনের দুর্বলতা আসতে দেব না। দরকার ওই দুর্বলতাকে আমি নিজে হাতে উচ্ছেদ করব। তারপর ওই দুর্বলতার কোনো স্থান থাকতে দেব না মনস্টারের লাইফে। অ্যান্ড ইট ইজ ফর মোস্ট ডিউটি। আর আমার ডিউটির মাঝখানে বাধা হয়ে যে বা যারাই আসবে তাদের সব কটাকে নিঃশেষ করে ফেলবো আমি। মাইন্ড ইট। কাশছে অ্যাডুইন। দুহাতে নিজেকে ছাড়ানোর বৃথা প্রয়াসে মত্ত সে। ঘাড়ের উপর আটকে রাখা শক্তপোক্ত হাতখানায় সে কি জোর। ধীরে ধীরে পিছু নিচ্ছে অ্যাডুইন বেচারার ঘাড়ের হাড়। অ্যালেক্স থামছে না আজ। শক্ত চোয়ালে হাতের জোর বাড়াতেই আদর থেকে ভেসে এলো বাইকের ভ্রুম ভ্রুম শব্দ। তৎক্ষণাৎ স্থবির হলো অ্যালেক্স। তার কোচকানো দৃষ্টি গিয়ে আচানক ঠেকল সম্মুখে। আদর থেকে এগিয়ে আসছে এক ছটা কালো। সঙ্গে রয়েছে কনক্রিটের রাস্তার উপর গাড়ির চাকার জোরালো ঘর্ষণে উৎপন্ন রুষ্ট আওয়াজ। হতভম্ব অ্যালেক্স। বিহ্বলতায় অজান্তেই খানিক ঢিলে হলো তার শক্ত হাতের বাঁধন। তখনই সুযোগটুকু কাজে লাগায় অ্যাডুইন। সহসায় অ্যালেক্সের হাতের বাঁধন হতে আলগুছে নিজ ঘাড় ছাড়িয়ে সরে দাঁড়ায় 2 কদম। অতপর কোনরূপ বালাকোয়া ছাড়াই আচানক নিজ শক্ত হাতের বলিষ্ঠ পাঁচ বসে দেয় অ্যালেক্সের খোঁচা খোঁচা দাড়িতে আবৃত ডান গাল বরাবর। ঘটনার আকস্মিকতায় ভরকায় অ্যালেক্স। সহসায় গাল বাঁকিয়ে দাঁড়িয়ে রইল গম্ভীর মানব। পরক্ষণেই মস্তিষ্ক খানিকটা সচল হতেই যে না চল শক্ত করে শটান হয়ে দাঁড়াবে, অমনি সম্মুখ থেকে ধেয়ে আসে মনস্টারের বাইক। হাওয়ার গতিতে সকলকে উপেক্ষা করে ছুটে যায় প্যালেসের ড্রাইভওয়ে দিয়ে। পেছন পেছন ট্রাক দুটো ছুটল একই গতিতে। অ্যালেক্স ডুবেছে হতভম্বতায়। চোখ দুটো বিস্ময়ে গোল হয়েছে তার। হতবাক কণ্ঠ ফুরে অস্ফুটে বেরোলো, মনস্টার আবারও ট্রাক ভরে কি নিয়ে এসেছেন? দীর্ঘ বৃক্ষ শোভিত প্রশস্ত ড্রাইভওয়ে পেরিয়ে দ্রুত ব্যাগে বাইকটা আচানক এসে থামল প্যালেসের প্রবেশদ্বারে। মুহূর্ত বাইরে বাইকের গা হতে নেমে এলেন মনস্টার মহাশয়। কাল বিলম্ব না করে ছুট লাগালেন প্যালেসের অভ্যন্তরে। পায়ের গতি নিরবিচ্ছিন্ন যুবকের ছুটছে জোরালো ভঙ্গিতে। মাথার উপর বসে আছে হেলমেট, পরনের শার্টখানা রাত ভেজা অবস্থা। দ্রুত পদে গ্রাউন্ড ফ্লোরে সে পা রাখতে পেছন থেকে ছুটে এলো অ্যাডুইন। সব জানতা বিচক্ষণী পুরুষ ভাব ধরলেন অজানার। ব্যস্ত মনস্টারের পিঠের পানে নজর রেখে কপট সন্দিগ্ন গলায় জিজ্ঞেস করলো, মনস্টার, আপনি আবার চলে গেলেন যে? ইজ এভরিথিং ওকে? তৎক্ষণাৎ জবাব দেয়নি রুরো মানব। পায়ের গতি এলিভেটরের পানে এগিয়ে নিয়ে গমগমে গলায় শুধালেন, খাবার নিয়ে আয়। থমকায় অ্যাডুইন। পা দুটোই তার আচানক ভর করলো রাজ্যের সব ভার। চোখ দুটো নেমেছে হতভম্বতার ছাপ। কানে ভুল শুনল কিনা যাচাই করতেই অথবা কণ্ঠে আরেকবার প্রশ্ন তুলতে যাবে তার আগে দেখা গেল মনস্টার প্রবেশ করেছে এলিভেটরে। ব্যগ্র হাতে আঙ্গুল চাপছে সুইচ বোর্ডে। হতভম্ব অ্যাডুইনের সম্মুখেই ধীরে ধীরে বন্ধ হলো এলিভেটরের দুয়ার। আড়াল হলো রুরো মানবের বলিষ্ঠ দেহখানা। অ্যাডুইন তখনও দাঁড়িয়ে আছে ঠাই। তার অবাক কণ্ঠ ফুরে অস্ফুটে বেরোলো, বাট খায়নি এখনো? অন্ধকারাচ্ছন্ন কক্ষ। মেঝেতে নীরবে বসে আছে সপ্তদর্শী। বুকের কাছে গুটিয়ে রেখেছে 2 পা। মুখ লুকিয়ে রাখা পায়ের ভাঁজে। ক্ষণে ক্ষণে কাঁপছে সপ্তদর্শীর ক্ষুদ্র বদন। মিটঘুটে অন্ধকারেও ভেসে আসছে তার ফোপানোর শব্দ। একজোড়া দাম্ভিক কদম তক্ষুনি এসে দাঁড়ালো মিটঘুটে অন্ধকারে নিমজ্জিত কক্ষের দুয়ার পানে। কদম জোড়ার মালিক বড্ড অস্থির। বুকের ওঠানামার গতি জোরালো তার। অন্য চোখ দুটো অন্ধকার হাতড়ে খুঁজছে বোকা মানবীকে। কিয়ৎক্ষণ বাদেই মানবের আধারে ছেয়ে থাকা বদনখানি ধরা পড়ল রুরো মানবের দৃষ্টিপটে। অমনি পায়ের গতি টানল মুগ্ধ। তড়িঘড়ি করে এগিয়ে সে এক হাঁটু গেড়ে ধাপ করে বসল সপ্তদর্শীর সম্মুখে।
হুটহাট কারো উপস্থিতি টের পেয়ে আলগোছে মাথা তুলে মাহি। ফোলা ফোলা চোখ দুটো পিটপিট করে সম্মুখে তাকাতেই ভরকায় বুকা মানবী। সহসায় চেঁচে ওঠে ভয়ে। ভালো আবহে দেহখানি পিছিয়ে নিতে উদ্যত সে। ঠিক তখনই সম্মুখে হাঁটু গেড়ে বসে থাকা রোরা মানব কেমন তড়িঘড়ি করে ব্যস্ত হাতে নিজ মাথা থেকে হেলমেট একটানে খুলে এনে ভরাট কণ্ঠে শুধালো, হেই চাশমিশ, ইটস মি মুগ্ধ, আর ইউ ওকে? প্রথমবার। হ্যাঁ, ঠিক প্রথমবার ওর মানব আগ বাড়িয়ে নিজ পরিচয় দিল, তা আবার সপ্তদর্শীর কাছে। মাহি কেমন হাঁ করে তাকিয়ে আছে মানবের পানে। মেয়েটার চোখে মুখে হতভম্বতার ছাপ স্পষ্ট। বিস্ময়ে চোখ উঠেছে ললাটে। বিস্ময়ের রাশি তুলতুলে অধর চোখের ফাঁক বেড়েছে একটুখানি। জিভের ডগা দিয়ে অস্ফুটে বেরোলো, আপনি? রুরা মানব গম্ভীর। হঠাৎ মুখভাবে নরম ভাব ভঙ্গিমা ধরার স্বভাব নেই তার। আজও ব্যতিক্রম ঘটেনি সে স্বভাবের। অস্থির বাদামি চোখ জোড়ায় এতক্ষণে নামলো খানিক শিথিলতা। গোটানো ললাটের চামড়া হাল ছেড়েছে নিজেদের। চেরায়ত স্বভাবের বশীভূত হয়ে ঘন কালো ভ্রুদয়ের মাঝে মেকি ভাব ধরে আটকে আছে দু তিনটে ভাঁজ। হালকা খাদ্যযুক্ত চোয়ালখানা ফুটে আছে শক্তভাবে, যেন কোনো নিখুঁত ভাস্কর্যের নিদর্শন। বাদামি ঠোঁট দুটো নীল মাংসে ঝুলন্ত প্লাটিনমার রিংটা কেমন চকচক করছে দেখো। সপ্তদশীর অপেক্ষায়িত নজর দীর্ঘ হলো। উত্তরের আশায় এখনো চেয়ে আছে এক দৃষ্টে। গম্ভীর পুরুষ এতক্ষণে দৃঢ় চোয়ালখানা নাড়লেন তার। গমগমে গলায় কেবল প্রত্যুত্তরে বললেন, ওঠ। মুহূর্তেই টনক নড়ে উঠে মাহির। যুবকের উপস্থিতি নিশ্চিত হতেই কপাল কুঁচকে গেল মায়াবিনীর। এক আকাশ সম রাগে ঘৃণায় ছেয়ে গেল তার সুশ্রী গৌরবর্ণা মুখখানা। শক্ত হলো নরম চোয়াল। তীরের ফলার ন্যায় খাড়া নাকের ডাকাটা মুহূর্তে ঝংকার দিয়ে লাফিয়ে উঠল কেমন। তিতি বিরক্ত কণ্ঠে শুধালো, কেন? আবার কোনো অঘটন ঘটাতে চাচ্ছেন? কপালের ভাঁজ গাঢ় হলো মুগ্ধের। চোয়ালের রেখা টান টান। যুবক আলগোছে উঠে দাঁড়ালো বর্ষা ছেড়ে। ততক্ষণে কক্ষের দুয়ারের কাছে মেড ট্রলি ভর্তি খাবার নিয়ে হাজির। ভেতরে ঢুকবার অনুমতি অপেক্ষায় দাঁড়িয়ে আছে নীরবে। রুরো মানব তখন আওয়াজ তুললেন কণ্ঠায়। সপ্তদশীর পানে ঠায় দৃষ্টি বজায় রেখে মেয়েদের উদ্দেশ্যে গমগমে গলায় বললেন, ভেতরে আন সব, অ্যান্ড টার্ন অন দ্য লাইটস। সহসা হুকুম তামিলে মত্ত হলেন মেড। নত মুখে কাঁপা কাঁপা হাতে ট্রলিখানা ঠেলে ঠুলে নিয়ে ঢুকলেন কক্ষে। অতপর পদযুগলের গতি টানলেন ডিভান অব্দি। সেথায় ট্রলিটা দাঁড় করিয়ে রেখে আলগুছে পা ঘোরালেন সুইচ বোর্ডের দিকে। দু আঙুল নাড়িয়ে সুইচ বোর্ডের সবগুলো সুইচ চাপতেই মুহূর্তেই আলোকিত হলো বেদঘুটে অন্ধকারে নিমজ্জিত কামরাটি। কাজ শেষ। বাধ্য মেয়েট তখনই পা ঘুরিয়ে চলে গেলেন কক্ষ ছেড়ে। রুরো মানব এবার ফের বাঁকালেন নিজ মেরুদণ্ডের হার। সামান্য ঝুঁকে সে আগ বাড়িয়ে সপ্তদশীর কোনোই আঁকড়ে ধরতে গেলে তার হাতখানা এক ঝটকায় সরিয়ে দেয় রাগিনী মানবী। তিরস্কারের সুরে ঝাঝালো কণ্ঠে বলে বসে, শোবেন না আমায়। সহসায় দৃষ্টি তীক্ষ্ণ হলো মুগ্ধের। মাথাটায় আবারও রাগ বাড়ছে তরতর করে। তবে যুবক এবার সামলালো নিজেকে। ঠোঁট গোল করে খানিক জোরালো নিঃশ্বাস ফেলে গুটি নিল নিজ হাতখানা। পরক্ষণই নিজ চিরায়ত স্বভাবের রুড়ো কণ্ঠে আওড়ালো, এই বান্দির মেয়ে, ওঠ। নাককে কান্না বাদ দিয়ে খাবারগুলো গেল। নাক ফুলালো মাহির। ঘৃণায় জমে গেল অন্তর। কপালে ঝাঝালো প্রতিচ্ছবি ফুটিয়ে গমগমে গলায় প্রত্যুত্তরে আওড়ালো, খাবো না আমি। যুবকের রাগের পারদ তরতর করে বিপদসীমা অতিক্রম করবার পায়তারা চালাচ্ছে। অস্থির হয়েছে নিঃশ্বাস। রাগের পরিতুষ্টিতে যুবকের হাত দুটো তখনই উঠে গেল কোমরে। উপরে ভাগের দাঁত কপাটি আলগোছে চাপ বসল নির্মাংসের ঠোঁটের মাঝে। সেথায় কিয়ৎক্ষণ দাঁত কপাটির রুষ্ঠ স্পর্শ বসিয়ে দিতেই মুগ্ধ আলগা করলো নিজ অধর। পরক্ষণে কেমন হুঙ্কার ছুড়ে শুধালো, দেখ দের ব্যাটারি, মেজাজ কিন্তু এমনিতেই ভীষণ খারাপ আমার। সো আই এম ওয়ার্নিং ইউ, নতুন করে রাগাস নামায়। তাড়াতাড়ি উঠে খাবারগুলো খেয়ে নে। শুনল সপ্তদশী, তবে গা করল না সে বাক্যে। ঘাট তেরামের চুড়েই ঠায় বসে রইল মেঝেতে। এদিকে রাগী মানব দাঁত কিরমির করছে ফের। মেয়েটার পানে আরেকবার তীক্ষ্ণ দৃষ্টি ফেলে বলল, কি হলো, ওঠ। এবারে গা করল মাহি। তখনই নিজের অগ্নি দৃষ্টিযুগল একযোগে তাক করল রুরো মানবের পানে। চোয়াল শক্ত করে ঝাঁঝালো কণ্ঠে তৎক্ষণাৎ দাঁড়ালো, আপনি আমার দু চোখের সামনে থেকে সরুন নির্দয় বিষ্ট। জুতো মেরে গরুদান করা আপনার স্বভাবে থাকলেও তা আমার ধাঁচে নেই। নির্দয় মানবকে এবার পাইকে।
সে কেমন গজগজ করতে করতে গুটাতে লাগলো নিজ ভেজা শার্টের হাতা, কণ্ঠে একরাশ রূঢ়তা ঢেলে শুধালো, তোর কোন গালটা বেশি চুলকাচ্ছে বান্দির মেয়ে? আবুদের ছাপ ফুটল সপ্তদশীর মুখপাবে, কপালে মিলল দুটো গাঢ় ভাঁজের ছাপ, ফুলা ফুলা চোখ দুটো সংকুচিত হয়েছে খানিক। কিয়ৎক্ষণ চুপ থেকে পরক্ষণেই সন্ধিহান কণ্ঠে জিজ্ঞেস করলো, মানে পার তখনই সপ্তদশীর সম্মুখে মেরুদণ্ড বাঁকিয়ে সামান্য ঝুঁকে আসে মুগ্ধ। শক্ত ছোয়ালে কটমট শব্দ তুলে তর্জনী ছোয়ালো মাহির তুলতুলে গালে। তৎক্ষণাৎ নাক মুখ কুচকে নেয় মাহি, আর আগে খুবে দাঁত করছে কিরমির। রূঢ় মানব গভীর দৃষ্টি দেখল তা। মাহির ডান গালে খানিকটা আঙুল নাড়িয়ে ক্রূর গলায় আওড়ালো, বহুদিন আমার হাতের জোরালো আদর না পেয়ে তোর গাল দুটো বড্ড চুলকাচ্ছে, তাই না বান্দির মেয়ে? তাই তাড়াতাড়ি বলে দে, কোন গালটায় বেশি চুলকানি হচ্ছে? সেখানে দু একটা কষিয়ে থাপ্পড় বসালেই দেখবি শান্তি। নাক টানলো মাহি, ধীরে ধীরে পর্দা সরালো অক্ষিপুটের সম্মুখ হতে। সুদর্শন নির্দয় মানবের পানে কিয়ৎক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে পরক্ষণে উঠে পড়তে উদ্যত হলো। মুগ্ধ সরে গেল তক্ষুনি, নজর অন্যত্র সরিয়ে বাজ খায় কণ্ঠে বলল, তাড়াতাড়ি খেয়ে নে। মাহি শুনল সব, নতমুখে নাক টেনে টেনে এগুলো খাবারের ট্রলির দিকে। তবে মেয়েটা আজ বড্ড সাহসী বোধ হয়। ট্রলির পানে এগিয়ে সে খাবার খাওয়া তো দূর, সে উল্টো শক্ত ছোয়ালে তেজে ভাব ধারণ করে তখনই এক হাতে ধাক্কা দিয়ে ফেলে দিল ট্রলি ভর্তি খাবার। মুহূর্তে ঝনঝনে উঠল চারপাশ, কাচের বাসন কুসন সব কেমন গুড়ে গেল নিমিষে। এহেন কাণ্ডে আচানক ঘাড় বাঁকিয়ে তাকায় মুগ্ধ। রাগে থরথর করে কাঁপতে থাকা সপ্তদর্শীর পানে সরু দৃষ্টি নিষ্পলক ভঙ্গিতে তাকিয়ে রইল কিয়ৎক্ষণ। অতঃপর ঠোঁটের কোণে ফুট করে ঝোলালো এক অদ্ভুত বাঁকা হাসির রেশ। মুখবাভে এক আকাশ সম নির্লিপ্ততা বজায় রেখেই হুঙ্কার ছুড়ে ডাকলো, গার্ডস! ভরকায় মাহি। লোকটা আবার তাকে উত্তম মধ্যম দিয়ে বসবে কিনা সে চিন্তায় চিন্তিত বেচারি। আরই মধ্য কক্ষে ছুটে এলেন দুজন গার্ড। হুকুমের আদেশে নত মুখে দাঁড়িয়ে থাকতেই মনস্টার কেমন গমগমে গলায় আদেশ ছুড়ল, ডাইনিং থেকে ক্রোকারিজ নিয়ে আয়। আমার বান্দির মেয়ের রাগ উঠেছে আজ, যা তাড়াতাড়ি নিয়ে আয় সব। সহসা ঘাড় নাড়িয়ে চলে গেলেন গার্ড দুজন। মুগ্ধ তখনও এক দৃষ্টিতেই চেয়াচ্ছে মাহির পানে। সপ্তদশী কাঁপছে, তার ক্ষুদ্র বদনের কম্পন আদৌ রাগের জন্য নাকি ভয়ে তা কে জানে। যুবক বাঁকা হেসে আচানক দুপা পিছিয়ে গিয়ে বলিষ্ঠ দেহখানা এলিয়ে দিল কাউচের কোলে। দুপা দুদিকে ছড়িয়ে রেখে হাত দুটো উঁচিয়ে রাখলো কাউচের কাঁধে। তার দৃষ্টি এখনো অনড়, মেয়েটাকে দৃষ্টি দিয়েই মেরে ফেলার এক অদ্ভুত প্রচেষ্টা তার মধ্যে চলমান। ঘর ভর্তি বিদেশি দামি দামি ক্রোকারি জেনে হাজির করা হয়েছে। সপ্তদশীর হাতে দেওয়া হয়েছে একখানা হকি স্টিক। তবু হতভম্ব মাহি, বোকার ন্যায় চেয়ে আছে রূঢ় মানবের পানে। মুগ্ধ কেমন ঘাড় কাত করে তাকিয়ে আছে দেখো। আর নিখাত সৌন্দর্যের প্রতীকে হৃদয় খানিক উঁচিয়ে সুদর্শন আচানক বলল, নে ভাঙ, যত ইচ্ছে ভাঙ, শেষ হলে আবার আনবো। সপ্তদশী চিবুক নামালো গলার কাছে। অপরাধীতে ছেয়ে গিয়েছে তার মুখ। এতক্ষণের রণচণ্ডী ভাবখানা কোথায় জৌড়ে পালালো কে জানে। সে কেমন মিনমিনে স্বরে বলে ওঠে, আমি সহসা পায়ের উপর পা তুলে মুগ্ধ এদিক ওদিক ঘাড় নাড়িয়ে ফুটালো শব্দ করে। অত্যন্ত ঠান্ডা অথচ নিরেট কণ্ঠে আলটিমেটাম ছুড়ে বলল, এগুলোর গায়ে হকি স্টিক চালাতে না পারলে ওই স্টিক আমি তোর গায়ে ভাঙবো, মাইন্ড ইট। আটকে ওঠে মাহি, ভয়ে কেঁপে ওঠে তার সর্বাঙ্গ। কাঁপা কাঁপা হাতে শক্ত করে চেপে ধরলো হকি স্টিকটা। পরক্ষণে শরীরে এক অদ্ভুত তেজ জ্বালিয়ে ইচ্ছে মতো হকি স্টিক চালালো ক্রোকারিজগুলোর উপর। সপ্তদশী থামছে না আজ। ছলছল চোখে নিজ মনের সকল বিষ ঠেলে ভেঙে গুড়িয়ে দিচ্ছে নির্জীব কাচের বাসন কুসুন। পুরো ঘরময় ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে কাচের চূর্ণ। প্রায় মিনিট 10 ধরে চলল সপ্তদশীর প্রলয়ঙ্কারী অভিযান। তবু ঘরের 4 ভাগের 1 ভাগ ক্রোকারিজ ভাঙার সাধ্যি হয়েছে তার, বাকিগুলো পড়ে আছে ঠাই। মাহি বড় ক্লান্ত, বুক ফুলিয়ে হাঁপাচ্ছে ভীষণ। হাঁপাতে হাঁপাতে আলগোছে চোখ তুলে তাকালো মুগ্ধের পানে। মুহূর্তে দৃষ্টি গোচর হলো যুবকের অনর বাদামের চোখ দুটো। সঙ্গে সঙ্গে চোখ নামায় মাহি। রূঢ় মানবের চোখের পানে বেশিক্ষণ তাকিয়ে থাকবার সাহস হয় না তার। আজও হলো না তেমন। সপ্তদশী থেমে যেতে আচমকা বসা ছেড়েই উঠে দাঁড়ায় মুগ্ধ। দুহাত পকেটে গুছে নির্বিকার ভঙ্গিতে এগিয়ে এসে দাঁড়ালো মাহির মুখোমুখি। অতঃপর ঠোঁটের আগা বাক শূন্য রেখে
মেয়েটার হাত থেকে হকি স্টিকটা আলগোছে নিয়ে নিল নিজ হাতে। এরূপ কাণ্ডে ভরকায় মাহি। সহসায় সন্ধিষ্ঠ দৃষ্টি উঁচিয়ে তাকাতেই দেখল যুবক কেমন ক্রূর হাসছে। নিজ পাহাড়সম উঁচু ঘাটটা সামান্য নুয়ে এনে মাহির মুখের কাছে মুখ এনে হেসে সে বলছে, শেষ? এইটুকু ভেঙেই মাথা ঠান্ডা হয়ে গিয়েছে? বোকা মেয়ে, ওয়েট আমি দেখাচ্ছি। রাগ উঠলে কিভাবে ভাঙতে হয়। সহসা চোখ দুটো ছানা বড়া হয়ে গেল মাহির। এক অজানা ভয়ে কেঁপে ওঠে তার ক্ষুদ্রতনু। ভরকানো কণ্ঠ ফুরে কিছু আওড়াতে যাবে তার আগে ঘটে গেল বিরাট অঘটন। নির্দয় মানব কেমন বাঁকা হেসে শুরু করলো তার ধ্বংসযজ্ঞ। নির্দয়তার স্পষ্ট ছাপ ফুটিয়ে শক্ত হাতের জোরালো কায়দায় হকি স্টিক চালাতে লাগলো ঘর ভর্তি ক্রোকারেজের গায়ে। সে কি বিকট শব্দে মেতেছে কক্ষ। চূর্ণ বিচূর্ণ ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে চারদিকে। ভয়াতুর শব্দদর্শী হাত চেপেছে কানে। তটস্থ হয়েছে তার বদন, কুচকে গিয়েছে চোখ মুখ। অথচ রূঢ় মানব ধুরায় থামল। এক আকাশসম রাগে গড়িয়ে দিচ্ছে সব। সম্পূর্ণ কক্ষ জুড়ে আপাতত নীরব শান্তি বিরাজমান। যুবক থেমেছে, চোখের পলকে গুড়িয়ে ছেড়েছে ঘর ভর্তি কাচের বাসন কুসন। আপাতত রূঢ় মানব দাঁড়িয়ে আছে কাউচের সম্মুখে। জানালার দিকে মুখ করে সিগার ফুঁকছে অনবরত। শতদোষী কাঁদছে, ফুপে ফুপে কাদার দরুন হেঁচকে তুলছে বারংবার। নির্দয় মানব তখন আচানক দাঁতে দাঁত পিষে বিরক্তি ভরা কণ্ঠে বলল, এই বান্দির মেয়ে, ফ্যাস ফ্যাস করা বন্ধ কর। সহসায় থেমে গেল মাহি। ছলছল দৃষ্টি যুগল বলিষ্ঠের পিঠ বরাবর তাক করে আলগোছে চোখ দুটো মুছে নিল হাতের উল্টো পিঠে। ভগ্ন হৃদয় ভঙ্গুর কণ্ঠে বলে ওঠে, আপনি ঠিক কবে আমায় একটু শান্তি দেবেন বিস্ট? থামলো মুগ্ধের ব্যস্ত হাত। মুখবাবে এক পশলা শ্লেষাত্মক ভঙ্গিমা ফুটিয়ে শরীর ঘুরে দাঁড়ালো সে। ফের সিগারে লম্বা একটা টান বসিয়ে ধোঁয়া ছাড়লো আপন মনে। রুয়ে শুয়ে শ্লেষাত্মক কণ্ঠে বলল, অতিরিক্ত শান্তি পেলে মানুষ মরে যায় বান্দির মেয়ে। আর তুই এখনই মরে গেলে আমি জ্বালাবো কাকে বল? তৎক্ষণাৎ মুখভাবে রাগ ফুটল মাহির। চপল পায়ে দ্রুত পাদে এগিয়ে এলো 2 কদম। চোখ দুটোর বাঁধ ভাঙিয়ে কাঁদতে কাঁদতে জবাবে বলল, যা করার জন্য এনেছেন তা করে আমায় নিস্তার দিচ্ছেন না কেন? দৃষ্টি সরু হলো মুগ্ধের। চেয়ে রইল মেয়েটার ক্রন্দনরত মুখ পানে। পাহাড় সমদেহটা কাউচের গায়ে ফের এলিয়ে দিয়ে টান বসালুন সিগারের শেষ ভাগে। সন্দিগ্ন গলায় জিজ্ঞেস করলো, কি বলতে চাইছিস? ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি টানল মাহি। বুকের উপর এক অদৃশ্য পাথর বসিয়ে উদ্যত হলো এক দুঃসাহসিক কর্ম সম্পাদনে। দুহাতে আলগুছে পরনের জামাটার পেছনের ভাগের চেনখানা টেনে নামালো শব্দদর্শী। চোখ দুটোতে আওয়াজ লজ্জাদের জলাঞ্জলি দিয়ে দৃষ্টি নোয়ালো কাত্রয়ী। শব্দদর্শীর পেল্লুক মুখখানায় নীরব আর্তনাদ স্পষ্ট। থরথর করে কাঁপছে তার ক্ষুদ্র বদনখানি। এক বুক কষ্ট নিয়ে নিজ উদ্যোগেই কাঁধ থেকে নামিয়ে দিল পরনের কুর্তার একাংশ। ফলে দৃশ্যমান শব্দদর্শী নরম মসৃণ বক্ষ বিভাজিকার সম্মুখ ভাগ। বাজিক পোশাকের আড়ালে লুকিয়ে থাকা কালো রঙা অন্তর্বাসের ফিতেটা বড় স্পষ্ট এখন। আজ স্বেচ্ছায় নিজ সম্ভ্রম বিসর্জন দিতে প্রস্তুত শব্দদর্শী। ঠোঁট কামড়ে কাঁদছে অনবরত। মুঙ্গুর কণ্ঠে সম্মুখের নির্দয়কে আহ্বান জানিয়ে বলল, নিন, ভোগ করে ফেলুন আমায়। এর জন্যই তো আমায় জোর করে তুলে এনেছিলেন, তাই না? তাহলে আর দেরি করছেন কেন? করে ফেলুন সব। শেষমেশ নিজের এই পশুত্বটাও দেখিয়ে ফেলুন। শত হলেও চরিত্রহীনদের কাছে নীতিবাক্য মানায় না মিস্টার বিস্ট। আপনার মতো চরিত্রহীনের মুখে তো আরও আগে মানায় না। দুহাত দূরত্বে থাকা কাউচের নরম গদিতে পায়ের উপর পা তুলে বসে আছে মুগ্ধ নামক নির্দয় মাফিয়া বেস্ট। সপ্তদশীর এহেন দুঃসাহসিক কর্মে নির্লিপ্ত সে। মুখটা বড় গম্ভীর তার। নিষ্পলক চোখ দুটোর ভাষা অনুভূতি শূন্য। যুবক কেমন নির্লিপ্ত ভঙ্গিমায় তাকিয়ে আছে সম্মুখে। আশ্চর্য, তার নিখাত দৃষ্টিযুগল কেমন আঠার ন্যায় আটকে আছে ক্রন্দনরত মাহির মুখপানে। সপ্তদশীর লাল হয়ে যাওয়া মুখ, ফোলা ফোলা অধর যুগল, তা হতে নজর সরছে না রূঢ় মানবের। অথচ সপ্তদশী যা নিজেকে অনাবৃত করেছে তার জন্য সেদিকে থোড়াই খেয়াল আছে তার। ওদিকে মাহির কান্না বেগতিক। দাঁতের রুষ্ট চাপে ক্ষত হয়েছে তুলতুলে অধর যুগল। ক্ষতস্থান থেকে নির্বিকারে গড়াচ্ছে লুফু। যুবকের নিষ্প্রাণ দৃষ্টি বারংবার ছুটছে সেদিকে।
এক হাতে তার ধরে রাখা জ্বলন্ত সিগার, ধোঁয়ারা উঠছে নির্বিকারে। নির্দয় যুবক কেমন নড়ে চড়ে উঠে দাঁড়ায় বসা ছেড়ে, হাতের সিগারটা তখনই অন্যত্র ছুঁড়ে ফেলে। পায়ে ধীর গতি টেনে মাহির পানে এগোচ্ছে সে। বা হাতে ধীরে ধীরে খুলছে নিজ শার্টের বোতাম। সপ্তদশী আর দৃষ্টিতে তা দেখল। লজ্জায় কষ্টে একাকার হয়ে চোখ মুখ খেঁচে নিল পরক্ষণেই। মুগ্ধ এখনো এগোচ্ছে। শার্টের সবগুলো বোতাম খোলার দরুন উন্মুক্ত হয়েছে তার ফর্সা পেটানো। যুবকের ব্যস্ত পদযুগল তখন হুট করে এসে দাঁড়ালো কুণ্ঠায় বেঁকে দাঁড়িয়ে থাকা মাহির একদম মুখোমুখি। চোখ খেঁচে রাখা মাহি স্পষ্ট অনুভব করছে যুবকের উপস্থিতি। ধীরে ধীরে নিঃশ্বাসের গতি বাড়ছে তার। সর্বাঙ্গে ছেয়েছে হিমশীতলতা। ঘৃণায় তিক্ত হচ্ছে তার তনুমন। ঠিক তখনই যুবক ঘটালো এক অদ্ভুত কাণ্ড। নিজ গা থেকে একটানে হাত ভেজে শার্টটা খুলে এনে সপ্তদশীকে এক আকাশসম হতবাকতায় ডুবিয়ে দিয়ে শার্টখানা আলতো করে জড়ে দিল সপ্তদশীর অনাবৃত গায়ে। তখনই কপাল গোছায় মাহি। এক ঝটকায় চোখ দুটো অনাবৃত করে সম্মুখে তাকাতেই যাবে, তার আগে টের পেল তার কানের কাছে মুখ নামিয়ে এনেছে মুগ্ধ। সেথায় যুবকের উষ্ণ নিঃশ্বাস আছড়ে পড়ছে নির্বিকারে। মাহি স্থির হয়ে গেল তৎক্ষণাৎ। শির দ্বারা সোজা করতেই ভারী অথচ বড্ড শান্ত কণ্ঠে মুগ্ধ আওড়ালো, আমি চরিত্রহীন হলে তুই এখনো আমার কাছে পবিত্র রইলি কি করে বান্দির মেয়ে? হিংস্র পশুরা তো শিকার দেখলে স্থান কাল বিবেচনা করে না, জাস্ট লাইক ইউ না? যুবকের এখনো পাল্টা উত্তরে দাঁত কিরমিরানোর শব্দ বাড়ল তায়েফ সাহেবের। মলিন মুখখানায় তার মুহূর্তে লেপটে গেল অদৃশ্য আগুন। খোঁজা খোঁজা আধ পাকা দাড়িতে আবৃত চোয়ালখানা শক্ত হলো তৎক্ষণাৎ। চেরবির কণ্ঠে ফোনের ওপাশে থাকা রুড়ো মানবকে বলে উঠলেন, বাস্টার্ড, তোমার শেষ দেখে ছাড়বো আমি। ভুলে যেও না, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। বাঁকা হাসল মুগ্ধ। তার সুদর্শন মুখখানায় আচমকায় লেপটে গেল এক রাস কুটিলতার ছাপ। বা হাতে থাকা ফোনটা আলগোছে ঘুরে আনলো ডান হাতের মুঠোয়। অতঃপর ফোনটা ফের কানে ঠেকিয়ে নিজে বলিষ্ঠ দেহখানা খানিক নড়িয়ে ছড়িয়ে কুটিল কণ্ঠে আওড়ালো, আই নো দ্যাট, বাট ইন মাই কেস পিপিলিকা হচ্ছেন আপনি ডিসি সাহেব, যার একটা একটা পাখা আমি রোজ একটু একটু করে কাটছি। গত 25 বছর ধরে বড্ড উড়েছেন আপনি। এবার সময় এসেছে একটু রেস্ট নেবার। চিন্তা করবেন না, আপনাকে আমি অতি শীঘ্রই কবরের নিচে রেস্টে পাঠাবো। টিল দ্যাট আমার কথা মনে করে প্রেশার বাড়াতে থাকুন, ওকে? থামলো মুগ্ধ। কণ্ঠে শ্লেষাত্মক হাসি টেনে কানের উপর থেকে ফোনখানা আলগোছে নামাতে উদ্যত হলো। ঠিক তখনই ফোনের ওপাশ থেকে ভেসে এলো তায়েফ সাহেবের অস্থির সন্দিগ্ন কণ্ঠ, আমার মেয়ে কেমন আছে অধীর? থামকায় রুড়ো মানবের শক্তপুক্ত হাত। তামাকে পুরা বাদামি ঠোঁট জোড়ায় আচানক দেখা মিলল এক চিলতে তার ছেলের হাসি। তার গমগমে গলার স্বর পরিবর্তন হয়ে সেথায় ভার শোনা গেল শ্লেষাত্মক ভাবভঙ্গি। সে কেমন সময় নিয়ে গা দুলে হাসলো দেখো। হাসতে হাসতে হুট করেই থেমে গিয়ে রাশভারী কণ্ঠে প্রত্যুত্তর করলো, ক্ষুধার্ত হিংস্র বাঘের কাছে শিকার যেমন অবস্থায় থাকে ঠিক তেমন অবস্থাতেই অধীর রায়ের কাছে তার তুলতুলে শিকার মাহি এহসান রয়েছে। আশা করি আপনাকে আর ভেঙে বোঝাতে হবে না। সহসায় বুকের খাঁচায় লুকায়িত হৃদয়টা দুমড়ে মুচড়ে গেল তায়েফ এহসানের। মস্তিষ্ক হলো ফাঁকা। ওপাশ থেকে মুখের উপর কল কেটেছে রুড়ো মানব। ইচ্ছাকৃত বিশদে ডুবিয়েছে মধ্যবাস্ক তায়েফ এহসানকে। এদিকে চোখ দুটো আজ বাদ ভেঙেছে মধ্যবাস্কের। অতীতের করা অনিচ্ছাকৃত অপরাধে ফের কুণ্ঠিত হয়েছে তার দাম্ভিক মস্তক। মুখের জোরালো উঠানামার গতি যেন স্পষ্ট বলে দিচ্ছে, এই বুঝিনি তো নিজের গড়া পাপের কর্মর ভোগান্তি পোহাচ্ছে আমার সন্তান। অধীর কি তবে সত্যিই বলল আমি কি সেই পিপিলিকা যার পাখা কাটছে শ্যামপ্তি দেবীর ছেলে? রাশিয়া সেন্ট পিটার্সবার্গ। ভোরের ম্লানতায় ডুবে আছে সেন্ট পিটার্সবার্গের আকাশ। গহীন জঙ্গলের মধ্যেখানে নির্মিত মনস্টার প্যারাডাইসে তখন এক অদ্ভুত শান্তি বিরাজমান। প্যালেসের নিচতলার একদম কর্নারের কক্ষে ঠাঁই হয়েছে পারস্য সুন্দরী ডক্টর হায়ার। স্বাস্থ্য সচেতন সুন্দরী সদ্য ঘুম ছেড়ে উঠেছে। ঘুম ঘুম চোখে মখমলি বিছানার নরম গদি হতে শরীর নামে পা রেখেছে শীতল মেঝেতে। সুন্দরীর পরনে রয়েছে একখানা ঘিয়ে রঙা স্যাটিন কাপড়ের পাতলা নাইটি।
কিওপ্লেট্রার ন্যায় নিখাত সৌন্দর্যের প্রতীকী বদনখানি তার, যেন বড্ড আটসাট হয়ে আটকে আছে স্যাটিন কাপড়ের আড়ালে। মাথা ভর্তি এলোমেলো ব্ল্যান্ড হেয়ার বেয়াদবি দেখিয়ে আশ্রে পড়ছে যুবতীর সুশ্রী গৌরবর্ণা মুখখানার উপর। অথচ যুবতীকে দেখো, সে কেমন বসে বসে ঝিমুচ্ছে। বিছানার একদম কাছ ঘেঁষে বসে থাকার দরুন তার মসৃণ পা দুটোর স্থান পেয়েছে মার্বেলের তক্তকে মেঝের কোলে। সদ্য ঘুম বিচ্ছিন্ন মস্তিষ্কের অস্বরতায় প্রায় মিনিট পাঁচেক একই ভঙ্গিমায় বসে রইল হায়া। ধীরে ধীরে মস্তিষ্ক সচল হতেই বদনখানি নড়ল তার। উঠে দাঁড়ালো বসা ছেড়ে। ঘুমে ডাসে টলতে থাকা পা দুটোই ভর দিয়ে যুবতী অবশেষে এসে দাঁড়ালো রেসিং ভ্যানিটির বিশ্বলাকার গোলাকৃতি আয়নার সম্মুখে। নিভু নিভু চোখ দুটো তার ক্রমশ নিজেদের উন্মুক্ত করতে ব্যস্ত। তবে এর মধ্যে হুট করে সুন্দরীর কর্ণকুহরে ভেসে এলো কারো দাম্ভিক কদমের শব্দ। শান্ত নির্জন কক্ষে বড় স্পষ্ট শোনাচ্ছে সে আওয়াজ। মুহূর্তে স্থির হলো হায়া। তার চোখ দুটোর পর্দা থেকে নিমিষেই কেটে গেল সকল তন্দ্রা। যুবতী ভারত ঢুক গেলে যে না ঘাড় বাঁকিয়ে পিছু ঘুরবে, ঠিক তখনই একজোড়া শক্তপোক্ত হাতের মালিক তার রুক্ষ বাঁধন পেছন থেকে খপ করে আঁকড়ে ধরল সুন্দরীকে। সাথে নিজ লম্বাটে নাকখানা আলগোছে ডুবালো সুন্দরীর মসৃণ ঘাড়ে। এহেন অতর্কিত আক্রমণে ভরকায় হায়া। তড়িৎ বিস্ফোরিত নেত্রে দৃষ্টিপাত করল সম্মুখের আয়নায়। পরক্ষণে আয়নায় স্বচ্ছ কাছে অতি পরিচিত একখানা গম্ভীর মুখ দৃশ্যমান হতে শান্ত হলো হায়া। বুক ফুলে একখানা স্বস্তির নিঃশ্বাস ফেলে আওড়ালো, ওহ অ্যালে, কতবার বলেছি তোমায় এভাবে হুটহাট পিছন থেকে এসে জড়িয়ে ধরবে না। দেখলে তো আবার ভয় পেয়ে গেলাম, ভাবলাম কে নাকি কে। মুখ ফুসকে কতটুকু অর্ধেক আওড়ালেও বাকি পূর্ণ করবার ফুরসত পেল না পারস্য সুন্দরী। তার আগে যুবকের শক্তপোক্ত হাতের হ্যাচকাটা নেই সর্বাঙ্গ সমেত ঘুরে দাঁড়ালো পেছনমুখী হয়ে। হতবাক হায়া। হতচকিত নেত্রে মুখোমুখি দাঁড়িয়ে থাকা গম্ভীর পুরুষের পানে তাকা দিয়ে দেখল হৃদয় কুচকে রেখেছে অ্যালেক্স। মুখখানায় তার চাপা ক্ষোভের ভাঁজ স্পষ্ট। তখনই আমতে আমতে করে উঠে হায়া। জিফের ডাগায় বাঘ সাজানোর কার্যে মত্ত সে। আর এর মধ্যেও গম্ভীর মুখমানব কোনরূপ বলা কোয়া ছাড়াই নিজ রুক্ষ ঠোঁটের আশ্লেষী কায়দায় আলগোছে টেনে নিল যুবতীর তীর তীর করে কাপত্রী গোলাপি আভায় ছেয়ে থাকা অধৈর্যকল। থমকায় হায়া। শুকনো ফাঁকা ঢুক গেলে এক মুহূর্তে দাঁড়িয়ে রায় পাথরে মূর্তি নেয়। ওদিকে যুবক অস্থির, নিজ অস্তিত্বের জানান দিতে ব্যাপুর আসে। পারস্য সুন্দরী হাসল খানিক। ব্যাপুরা গম্ভীর মুখ উন্মাদ যুবককে ব্যাগে আনতে নিজেও পরিশেষে তাল মেলালো তার শনে। কিয়ৎক্ষণের গভীর উন্মত্ততার মতো থেকে অবশেষে যুবতীর উষ্ঠপুট ছাড়ল অ্যালেক্স। হাঁপাতে হাঁপাতে তখনই এক ঝটকায় মেয়েটাকে তুলে নিল বাজা কোলে। অতঃপর সিক্ত অধর কোণে দুষ্টু হাসির র্যাশ টেনে পা টানল বিছানার দিকে। হায়া হাসছে, লাজক লতার ন্যায় চোখ দুটো গুটিয়ে হাসছে মানবী। তবে কাণ্ড দেখো, লাজুকলতার সেই হাসির স্থায়িত্ব ছিল ক্ষণিকের। বিছানার দ্বারে এসে পৌঁছাতে আচমকাই তাকে মখমলি বিছানার কোলে ছুঁড়ে ফেলল অ্যালেক্স। এহেন অতর্কিত কাণ্ডে ভরকায় হায়া। বিচক্ষণী মস্তিষ্ক আগাম কিছুর টের পেয়ে তড়িঘড়ি করে সজাগ হলো যেন। অ্যালেক্সের পানে হতচকিত দৃষ্টি তাকিয়ে থেকে মেয়েটা কেমন হতবাক কণ্ঠে বলে উঠে, কি করতে চাচ্ছ তুমি অ্যালেক? আজ এসব নয় প্লিজ, আই এম অন মাদার্স ডে। নির্দয় পাষণ্ড পুরুষ থোড়ায় শুনল সুন্দরের সে বাক্য। সে কেমন নিজ উদ্যোগে এগিয়ে আসছে ভারত রমণীর পানে। দু হাতে নীরবে খুলছে শার্টের সবগুলো বোতাম। হায়া ভরকায়। ভীত সন্ত্রস্ত ভঙ্গিতে পেছাতে লাগলো একটু একটু করে। অ্যালেক্স বাঁকা হাসলো তা দেখে। তখনই বিছানায় ভর দিয়ে ভারত রমণীর দু পা ধরে টেনে নিয়ে এলো নিজের কাছে। হায়া কাঁদছে এবার। দু হাত জোর করে অনুনয় জোরে বলে উঠে, তুমি যখন যাই বলো, যেভাবে বলো, আমি তাই করি অ্যালেক। তবে প্লিজ আজকে আমায় রেহাই দাও, আমি অসুস্থ। ক্রন্ধনরত মেয়েটার উপর সর্বাঙ্গের ভর ছাড়ল অ্যালেক্স। রমণীর লালাভ আবরণে ছে থাকা বক্ষ বিভাজিকার সরুল আস্তরণের ভাজা এক মুহূর্ত তীক্ষ্ণ দৃষ্টি তাকিয়ে থেকে পরক্ষণেই সুন্দরীর বাঁকানো কায়া উন্মুক্ত করতে মত্ত হল সে। কণ্ঠে তাচ্ছেলের চাপ ফুটে আওড়ালো, আই ডোন্ট কেয়ার সুইটেন। সকালের ফুটফুটে আলোয় ছেয়ে গিয়েছে আবদ্ধ কামরা। শুনশান ঘুমন্ত কক্ষটিতে মাঝে মধ্যে শোনা যাচ্ছে কারো ব্যথাতুর ফোঁপানোর শব্দ। কক্ষের একমাত্র মখমলি বিছানাটার অবস্থা একেবারে বেগতিক। চাদরের গায়ে লেপ্টে আছে ছুপ ছুপ রক্তের উপস্থিতি।
নগ্ন গায়ের উপর ব্ল্যাঙ্কেট পেঁচিয়ে অধরে বিছানার এক কোণে ঘেঁষে ফুপাচ্ছে হায়া। চোখ দুটো তার আবুধে ছড়াচ্ছে অশ্রু। সুশ্রী গৌরবনা মুখখানায় তার হিংস্র আচরের দাগগুলি স্পষ্ট, যেন কোনো ক্ষুধার্ত পশু খুবলে খেয়েছে তার মসৃণ ত্বক। বিছানার অন্য পাশের হ্যাডবোর্ডের সনে পিঠ ঠেকে বসে আছে ঘর্মাক্ত অ্যালেক্স। তার ডান হাতের তর্জনে এবং মধ্যমার ভাঁজে আটকে আছে একখানা মোটা সিগার। পাষণ্ড পুরুষ চোখ বুজে হাঁপাচ্ছে। তার লোমহীন পেটানো দেহখানা হতে ছুঁয়ে পড়ছে ঘামের কণা। নাভিক মলের বট নিচে ঠেকে আছে প্যান্টের কাঁধ। যুবকের এক পা ঝুলছে মেঝেতে, অন্য পা উঁচিয়ে রাখা বিছানার কোলে। সিগারের শেষ ভাগে লম্বা একটা টান বসিয়ে যুবক কেমন গমগমে গলায় বলল, দুপুরের দিকে প্যালেসে সকল মেয়েদের নিয়ে ছাদে যাবে সুইটহার্ট, সঙ্গে নতুন মেয়েটাকেও নেবে। তারপর যেভাবেই হোক বক্সে গান বাজিয়ে ওকে বাধ্য করবে নাচতে। সহসায় থমকায় হায়া। কান্না ভুলে হতবাক চোখে তাকিয়ে রইল কেমন। শুকনো ফাঁকা ঢুকিলে বিস্ময়া হত কণ্ঠে অস্ফুটে আওড়ালো, কিন্তু কিন্তু প্যালেসে তো গান বাজানো অথবা নাচ নিষেধ। মনস্টার জানলে মৃত্যু নিশ্চিত অ্যালেক। তৎক্ষণাৎ কুটিল হাসলো অ্যালেক্স। বদ্ধ চোখ দুটোর পর্দা সরে ঘাড় কাত করে তাকালো মেয়েটার বিস্মিত মুখ পানে। রহস্যে রহস্যময় বাঁকা কণ্ঠে শুধালো, আমি তো তাই চাই ডার্লিং, যেভাবেই হোক গুড গার্লের মতো কাজটা করে ফেলবে ওকে। বলে এক লাফে বিছানা থেকে নেমে আসে অ্যালেক্স। হাতে থাকা সিগারটা ঠোঁটের ফাঁকে গুজে রেখে গটগটিয়ে পা বাড়ালো দরজার পানে। ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো হায়ার নির্মল পরিশুদ্ধ কণ্ঠ। থামলো যুবকের ব্যস্ত পদযুগল। অলক্ষে ঠোঁটের কোণে অদ্ভুতভাবে হাসি ফুটে উঠল, এক চিলতে তাচ্ছিল্যের হাসি। যুবক প্রত্যুত্তরে কিছু না বলে গটগটিয়ে চলে গেল ঘর ছেড়ে। এদিকে তার যাওয়ার পথে ছলছল চোখে তাকিয়ে রইল হায়া। মিনিট খানেক যেতে না যেতেই বাদ ভাঙা কান্নায় লুটে পড়ে নিজ মুখটা ঢেকে নিল দু হাতের ভাঁজে। মোটা কণ্ঠে বিড়বিড় করে বলল, তোমাকে ভালোবাসাটাই আমার এক জীবনের সবচেয়ে বড় ভুল ছিল অ্যালেক। সাউথ কোরিয়া, জেজু আইল্যান্ড। বালুময় পাড়ের কুল ছুঁয়ে দিচ্ছে নীলাভ সমুদ্রের উত্তাল ঢেউ। ঢেউয়ের গর্জনে মুখরিত চারপাশ। ব্যস্ত পর্যটনময় আইল্যান্ডের চারপাশে গড়ে উঠেছে রিসর্ট সহ ধনীদের ব্যক্তিগত বাগান বাড়ি। তোর মধ্যে সবচেয়ে বিখ্যাত বাগান বাড়ি হিসেবে পরিচিতি পাওয়া ডুপ্লেক্স বাড়িটার নাম হচ্ছে হোয়াইট ভিলা। সাউথ কোরিয়ার অন্যতম ড্রাগ ডিলার লিউ ইয়াংয়ের বাড়ি বলে কথা। প্রায়শই পর্যটকরা দূর থেকে অবলোকন করে যান বাড়িটি। হোয়াইট ভিলার টপ ফ্লোর, সম্পূর্ণ ফ্লোর জুড়ে সুইমিং পুল, মাথার উপর ছাদ নেই। আদরে দৃষ্টিপাত করলে সমুদ্রের নীলাভ কুল স্পষ্ট চক্ষু গোচর হবে যে কারো। উত্তপ্ত গরমে সুইমিং পুলের শীতল পানির নিচে গা ডুবে সাঁতরাচ্ছেন লিও। তার সঙ্গী হিসেবে এক ঝাঁক নাট্য রামনে উপস্থিত সেথাই। মধ্যবয়স্কের প্রতি বড় নিবেদিত তারা। মানব যখন নিজ খুশিতে মত্ত, ঠিক তখনই টপ ফ্লোরের মুখ্য দরজা দিয়ে হনহনিয়ে ছুটে এলো এক ঝাঁক সশস্ত্র নিরাপত্তা রক্ষী। তারা এসে কেমন বন্দুক উছালো লিওর পানে। এহেন অতর্কিত কাণ্ডে ভরকায় লিওর সহ তার নিবেদিতেরা। কেউ কেউ ভয়ের তাবু হয়ে চেঁচাচ্ছে ভীষণ। লিও কেমন ঢুক গিলে কণ্ঠ উচালো, ভয়ার্ত কণ্ঠে ডাক পারল। গার্ডস। শুনেনি কেউ। শুনলে নিশ্চয়ই মনিবের ডাক অগ্রাহ্য করার ক্ষমতা হতো না কারো। লিও কাঁপছেন এবার। ভয়ে ভয়ে আমতা আমতা করে রক্ষীদের জিজ্ঞেস করলেন, কে তোমরা? আমার বাড়িতে ঢুকলে কি করে? প্রত্যুত্তরে কারো মুখে রানী তেমন। সকলের বন্দুকে নল হয়েছে আরও তীক্ষ্ণ। আরে মাঝে হুট করে সম্মুখের গার্ডেরা ভাগ হলেন দুপাশে। লিও অবাক হলেন। হতবাক নেত্রের সম্মুখে তাকাতে দেখলেন সফেদ রঙা দামি স্যুটবুট পরিহিত এক বলিষ্ঠ পুরুষ এগিয়ে আসছে সগৌরবে। তার মাথার উপর একখানা সফেদ রঙা গোলাকার টুপি। মাথাটা নুয়ে থাকার দরুন যুবকের মুখভাব স্পষ্ট নয়। মিনিট দুয়েক পার হতেই বলিষ্ঠ পুরুষের পায়ের গতিতে রুখ পড়ল। সে কদম থামালো সুইমিং পুলের একদম সন্নিকটে। অতঃপর ধীরে ধীরে নিজ নুয়ে রাখা ঘাড়টা সামান্য উঁচে ডান হাতে আলগোছে মাথার উপর থেকে টুপিখানা নামিয়ে দৃশ্যমান করলো নিজেকে। আলেও কেমন ভ্রু কোচকায় অপরিচিতকে দেখে। বিভ্রমে ডুবে আছে তার খোলাটে চোখ দুটো। ওদিকে যুবক তীক্ষ্ণ হাসলেন। টুপিটা আলতো করে পাটের ধারে ঠেকিয়ে নিজের ইন্ট্রো দেওয়ার কায়দায় বলতে লাগলেন, হ্যালো বাস্টার্ড, লেমি introduce myself. I am Edwin, Will
সন, দ্য রাইট হ্যান্ড অফ দ্য গ্রেট রুদ্রসী কিং, নাম তো সোনা হিকিয়া। রুশদি কিং নামটুকু কর্ণকুহরে ছাদ অতিক্রম করতেই সর্বাঙ্গে ঝঙ্কার দিয়ে উঠল লিওয়ের। আশরতায় ডুব দিল মস্তিষ্ক। শীতল পানির নিচে গা ডুবিয়ে রেখেও খরা নামল মানবের কণ্ঠায়। চোখ দুটো হয়েছে বিস্ফোরিত। লিও তক্ষুনি সাঁতরে উঠে গেল পুলের অন্য পাশে। অতপর সকলের সম্মুখেই প্রাণ ভয়ে ছুট লাগালো নেক্সট ডোর দিয়ে। অথচ তারা মন চলে যাওয়া দেখেও স্থির অ্যাডউইন বাঁকা চোখে তাকিয়ে আছে কেবল। রুক্ষ দাঁতের চাপায় রুষ্টতার সাথে নিজ নির্মাংসের ঠোঁটখানা খানিক পিষ্ট করে ক্লাসাত্মক কণ্ঠে বলল, প্রাণের ভয়ে শেষ কিনা নিজের জমের কাছে দৌড়াচ্ছে, নট ব্যাড। প্রাণপণে দৌড়াচ্ছে লিও। থামাথামির নাম নিয়ে আজ তার পায়ের গতি মাত্রই অতিক্রম করলো বাড়ির সদর চৌখাট। সম্মুখের ওয়াকওয়ে দিয়ে ছুটছে সে। বারবার ঘাড় বাঁকি তাকাচ্ছে পেছনে, খেয়াল করছে সশস্ত্র রক্ষীরা আসছে কিনা। মানব যখন অন্যত্র তাকিয়ে থেকে দৌড়াতে মুশকুল, ঠিক তখনই একখানা ল্যাম্বরগিনি সে আচমকায় ঠুকে বসলো মানবের পায়ের হাড়ে। সহসায় ছিটকে পড়লিও। ছিটকে গিয়ে তার কোমর ঠেকলো কনক্রিটের জমিনে। মুহূর্তে কোমরের ব্যথায় চিৎকার দিয়ে উঠে বেচারা লিও। এক হাতে কোমর ডলতে ডলতে আটকা দৃষ্টি তাক করলো সম্মুখে। অপরিচিত এক গাড়ি তাও ঠুকেছে তার ব্যক্তিগত বাড়িতে। এ নিয়ে চিন্তায় মরেছে লিও। কপাল গোছিয়ে খ্যাক খ্যাক করে গাড়ির মালিককে জিজ্ঞেস করলো, কে আপনি? আমার বাড়িতে কি করছেন? তৎক্ষণাৎ জবাব আসেনি গাড়ির ভেতর থেকে। তবে মিনিট দুয়েক পেরোতেই গাড়ির ড্রাইভার কেমন হন্তদন্ত পায়ে বেরিয়ে এলেন ভেতর থেকে। ভীষণ বাধ্যতায় ঘাড় নুয়ে আলগোছে খুলে দিলেন ব্যাক সিটের দরজা। তখনই দেখা মিলল এক দাম্ভিক পুরুষের। গায়ে তার বিদঘুটে কালো রঙা ওভারকোট, ভেতরে কালো রঙা শার্টের বেশ কটা বোতাম হাঁ করে খুলে রাখা। ফলাফলস্বরূপ উন্মুক্ত হয়েছে রুড়ো মানবের লোমহীন পেটানো বক্ষ। মানবের গলায় ঝুলছে একখানা তীক্ষ্ণ প্রতীকী লকেট। মাথার উপর ভর করেছে গোলাকার ফেডোরা টুপি। মুখ ঢাকা কালো রঙা মাস্কে। যুবকের ডান হাতের বৃদ্ধা এবং তর্জনীর চাপায় জ্বলন্ত শিকার। বুট পরিহিত শক্ত দাম্ভিক পদযুগল সগৌরবে বেরিয়ে এলো গাড়ি থেকে। হতবাকলিও কেমন হাঁ করেই তাকিয়ে আছে দেখো। অপরিচিত মানবের পানে এক দৃষ্টি তাকিয়ে থেকে হতভম্বতায় জিজ্ঞেস করে বসলো, কে কে? মাস্কের আড়ালে লুকিয়ে থাকা বাদামি ঠুরঝুরা বাঁকা হাসলো বোধ হয়। আঙ্গুলের চাপায় আটকে রাখা সিগারটা খানিক নাড়িয়ে চাড়িয়ে বের উঠে এলো মাস্কের উপর দিয়ে ঠোঁটের ফাঁকে। সেথায় এক টান বসিয়ে রুড়ো মানব কেমন দাম্ভিক স্বরে আওড়ালো, ইয়োর ড্যাডি ইজ হোম, ওয়েলকাম করবি না? ভরকাইলিও। আজকে তার ভরকানোর দিন। মানবের হতবিহবল চোখ দুটো সামনে তাকিয়ে আছে বুকার নাই। ওদিকে ততক্ষণে অ্যাডেন সহ বাকিরা এসে হাজির। ঘাড় নুয়ে দাম্ভিক পুরুষকে কর্নিশ জানিয়ে সকলেই একযোগে বলে উঠে, হুলাম মুস্তান। তখনই কেঁপে উঠলিও। চক্ষু ছানা পড়া হয়ে ছুঁয়ে নিল তার ললাট। বিস্ময়ে দূরত্ব বাড়ল ঠোঁটের পাকে। হতভম্ব বেচারা ভুলে গেল চোখ নোয়ানোর কথা। রুরমানম ঘাড় কাত করে দেখল তা। তৎক্ষণাৎ গম্ভীর মুখে আদেশ ছুড়ল, ওকে বেঁধে রাখ ওর বাড়িতে। হুকুম তামিলে মত্ত হলো অ্যাডুন। সহসা এগিয়ে সে শক্ত থাবায় আঁকড়ে ধরল লিওর মাথার তালুর চুল। অতপর বেচারাকে সেভাবেই টানতে টানতে নিয়ে গেল বাড়ি অব্দি। লিও কাছে শত অনুনয় জুড়ে নিজেকে ছাড়তে বলছে, তবে বালাই সাত সে কাদাকে আর কাজে দেয়। অবশেষে মিনিট পাঁচেকের মধ্যে বেচারার মুখে স্কচ টেপ, হাত পা দুটো পিছমোড়া করে বেঁধে রাখা সম্পূর্ণ হলো। কাজ শেষে চলে গেল অ্যাডুইন। বাইরে থেকে মোটাসোটা পাইপ লাইন দিয়ে কী সব উটকা গন্ধযুক্ত তরল ছেটাচ্ছে বাকিরা। আবতলীয় তৎক্ষণাৎ বুঝে নিয়ে তরল আসলে কি। তবে মুহূর্ত ব্যয় তার টনক নড়ল বুঝে গেল এই তরল আসলে পেট্রোল। উচ্চমাত্রার তাজ্য তরলে গোসল ফিরেছে লিওর বাগান বাড়ি। বাড়ির সদর দরজার সম্মুখে সটনভাবে দাঁড়িয়ে আছে মনস্টার। উঠছে 5 নম্বর সিগার। দরজার উপরে বসে আছে লিও। তার পাচ্ছে প্রাণ ভয়ে। মনস্টার দেখলো সব। তবু নির্দয় মানব চোখের পলকে ঠোঁটের ফাঁকে জ্বলতে থাকা সিগারটা এক টুকায় ছুঁড়ে ফেললো তরলে লেপ্টে থাকা বাড়িতে। মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে উঠল হিংস্র দাবানল। আবদ্ধ কণ্ঠে ব্যাপক গুঙ্গানির শব্দে ভারী হলো চারপাশ। মনস্টার নির্বিকার। পকেট হাতড়ে আরেকখানা সিগার তুলে ঠোঁটের ফাঁকে বসিয়েছে সে। লাইটার বের করে যেই না সিগারের শেষ ভাগে আগুন ধরা পেয়ে অমনি কানের ফাঁকে গুজে রাখা এয়ারপডের শব্দ হলো রুড়ো মানবের,
কেউ একজন ওপাশ থেকে অস্থির কণ্ঠে বলল, মনস্তার ম্যাম, ছাদ থেকে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। থমকায় মুগ্ধ, থমকায় তার লাইটার ধরে রাখা হাত। আর লাইটারের আগুনটুকু বাতাসের ঝাপটায় দুল খেতে খেতে অবশেষে নিভে গেল এক পর্যায়ে। আর অমনি ধপ করে জ্বলে উঠল রুড়ো মানবের মস্তিষ্ক। অন্তটা মুচড়ে উঠল অজানা কারণে। যুবক কেমন অস্থির হয়ে তখনই পা ঘোরালো উল্টো পথে। গটগটে এগোতে এগোতে হুঙ্কার ছুড়ে বলল, অ্যাডউইন, জেট রেডি কর, প্যালেসে যাব। আকাশ থেকে পড়লো অ্যাডুইন। তড়িঘড়ি করে এগিয়ে সে তাল মেলালো মনস্টারের দ্রুত পদের সঙ্গে। কণ্ঠে ভরকানো ভাব লিপটে আড়ালো, কিন্তু মোস্তার 200 মিলিয়ন পাউন্ডের ডিল। জাস্ট ফাক অফ এভরিথিং। বিকেল হবার জোগাড়। খোলা আকাশের নিচে কতগুলো প্রাণোচ্ছল প্রাণ বসে আছে গোলাকার ভঙ্গিতে। মধ্যকার ফাঁকা অংশে ঘুরছে একখানা কাচের বোতল। খেলা হচ্ছে ট্রুথ অ্যান্ড ডেয়ার। সবসময় নিজেকে গুটিয়ে রাখার সপ্তদশী আজ বড্ড হাস্যোজ্জ্বল। এখানে আসার পর আজ প্রথমবার সকলের সঙ্গে মিশবার সুযোগ হলো তার। মেয়েগুলো বড্ড মিশুকে। কি সুন্দর মিশছে মেয়েটার সাথে, অথচ পুরুষ মেয়েরা আসেনি ছাদে। যদিও বা প্রথম ডক্টর হায়ার উদ্যোগে সবাই রাজি হয়েছিল একযোগে টাইম স্পেন্ড করবে, তবে পরক্ষণে যখন জানলো নতুন মেয়েটাও তাদের সাথে থাকবে, অমনি ল্যাজ গুটিয়ে পগার পার সব। হায়া অবশ্য জোর করেনি ওদের। একখানা বিশ্বলাকার গান বাজানোর বক্স নিয়ে উঠে এসেছে ছাদে। মিলা আজ বড় গম্ভীর। তার শঙ্কিত দৃষ্টি অদূরে বসে থাকা হায়ার পানে নিবদ্ধ। মেয়েটা কেমন ঘেঁষাঘেঁষি করছে মাহির সঙ্গে। মিলা ভাবুক হয়েছে বেশ। বিচক্ষণ মস্তিষ্কে বাজছে, হায়া আজ এত সুইট বিহেভ করছে কেন? যে মেয়ে আগবাড়িয়ে কারোর সাথে কথা অবধি বলে না, সে কিনা মুনলাইটের সঙ্গে নিচ থেকে খাতির জমাচ্ছে। এর পেছনে কোনো কারণ নেই তো? মেলার ভাবুক ভাবখানা বেশিক্ষণ স্থায়ী হলো না। তার আগে বোতলের নল এসে ঠেকলো তার দিকে। আর অমনি পাশ থেকে হৈ হৈ করে উঠল সবাই। মেলা ভরকায়। হতচকিত দৃষ্টিতে বোতলের পানি তাকাতেই বিরক্তিতে কুচকে যায় তার নাক মুখ। সম্মুখ থেকে হায়া তখন তড়িঘড়ি করে বসা ছেড়ে দাঁড়িয়ে বলে ওঠে, ইয়ে, এখন তোমার পালা লিমা, জলদি বলো, ট্রুথ নিবা নাকি ডিয়ার? কপাল গোছালো মিলা। নাখোশ ভঙ্গিতে জবাবে বলল, ডিয়ার। আলোক হেই বাঁকা হাসলো পারস্য সুন্দরী। তখনই কুটিল বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে বলে বসলো, তাহলে এক্ষুনি আমাদের সবার জন্য পাস্তা রেঁধে নিয়ে আসো। শহর সাহেব সুগোটায় মিলা। তিতি বিরক্ত মেজাজে বলে ওঠে, অনেক কিছু বলো। নাছরবান্দা পারস্য সুন্দরী, অত সহজে হার মানার পাত্রী নয় সে। তৎক্ষণাৎ নিজ স্থানে বসে মাহিকে শুনে শুনে ভাব নিয়ে গাল ফুলিয়ে বলে, তাহলে আর কি করার? মানতে না চাইলে খেলা বাদ দিতে হবে। এহেন কথায় তখনই নড়ে চড়ে ওঠে মাহি। বোকা মানবী হায়ার হয়ে মিলার নিকট প্রস্তাবিত কণ্ঠে বলে ওঠে, যাও না মিলা, তুমি তো ভালো রান্না পারো, আশা করি তোমার খুব একটা সমস্যা হবে না। কথাটুকু পূর্ণ হবার সঙ্গে সঙ্গেই পাশ থেকে আরেক মেয়েট কেমন সদ্যোগে বলে ওঠে, চলো মিলা, আমিও তোমাকে হেল্প করব। সকলের এহেন জোরাজুরিতে অবশেষে বাধ্য হয়ে রাত্রে যেতে সায় জানালো মিলা। নাখোশ ভঙ্গিতে গটগট পায়ে চলে গেল ছাদ থেকে। সে যেতেই ফের বোতলের ঘূর্ণয়ন বসালো হায়া। প্রতিটি মানুষের মনে আবারও বাড়ল উদ্বেগ। তবে এবার বোতলের নল এসে ঠেকল মাহির পানে। অমনি খুশিতে আত্মহারা হায়া। ভীতু মাহি কেমন গুটিয়ে বসলো। চশমা পরা মায়াবী চোখ দুটো আড়াল হলো সকলের অলক্ষ্যে। হায়া কেমন অস্থির কণ্ঠে জিজ্ঞেস করলো, কি নিবে বলো, ট্রুথ নাকি ডিয়ার? কিছুক্ষণ সময় নিল সপ্তদর্শী। দাঁতের রুষ্ঠ স্পর্শে ঠোঁট ছুঁয়ে ভাবল কিয়ৎক্ষণ, পরিশেষে জানালো, ডিয়ার। বাঁকা হাসলো হায়া। আচমকায় মাহিকে ডেয়ার দিয়ে বলল, ওকে ডান, আমাদের সবাইকে নেচে দেখাও। তুমি না বললে কিন্তু হবে না, যেমনই পারো নেচে দেখাতে হবে। এহেন কথায় বিপাকে পড়ল মাহি। ইতস্ততায় ছেয়ে গেল লাজুক লতার সর্বাঙ্গ। চিবুক নামলো গলার কাছে। মেয়েটাকে কেমন মিনমিন স্বরে বলল, আমি আসলে তেমন ভালো নাচতে পারি না। মুচকে হাসলো হায়া। আলতো করে শব্দদোষের কাজ চাপড়ে বলল, যতটুকু পারো নাচো, নাচলে মন ভালো হয় জানো তো। সহসা দৃষ্টি উৎসায় মাহি সন্দিগ্ধতায় ডুবে থেকে আমতা আমতা করে বলে, কিন্তু গান ছাড়া নাচবো কিভাবে? এহেন কথা শেষ হবার পূর্বেই পাশ থেকে একখানা ছোট প্যান ড্রাইভ বের করে আনে হায়া।
তা মাহির পানি এগিয়ে দিয়ে বলে বসে, এ নাও, এখানে বাংলাদেশে অনেক গান আছে, তোমার পছন্দের প্লেলিস্ট থেকে একটা অন করে নেচে ফেলো। আনমনে হেসে ওঠে মাহি। তখনই হার হাত থেকে পেন ড্রাইভটা হাতে নিয়ে খুশি মনে বলল, কি হাওয়ার ব্যাগে ছুটছে মনস্টারের গাড়ি। প্যারাডাইসের লোহার গেট পেরিয়ে মাত্রই প্রবেশ করলো প্যালেসে। দুর্বার গতিতে গাড়িটা অবশেষে এসে থামলো প্যালেসের সদর দরজার পানে, যেথায় আগে থেকেই দাঁড়িয়ে আছে অ্যালেক্স। গম্ভীর মুখে কপট ভাব ধরেছে হতভম্বতার। অন্য হয়ে গাড়ি থেকে বেরিয়ে এলো মুগ্ধ। পায়ের গতি টান বসে রুরো মানব কেমন গলগুটিয়ে ঢুকলো প্যালেসের ভেতরে। পেছন পেছন এক পাশে অ্যাডুন এবং অন্য পাশে অ্যালেক্সও হাঁটা ধরল মানবের সঙ্গে। মুগ্ধ হাঁটতে হাঁটতে কেমন কটমট কণ্ঠে হুঙ্কার ছুড়ে আওড়ায়, কোথায় বান্দির মেয়ে? কতটুকু আওড়ানোর সঙ্গে সঙ্গে প্যালেসের গোলাকার ছাউনির উপর থেকে ভেসে এলো গানের সুর। অমনি থমকায় মুগ্ধের পদযুগল। মুহূর্তে অগ্নি রূপ ধারণ করলো মানবের মুখাবয়ব। হাত দুটো হলো মুষ্টিবদ্ধ। দৃঢ় চোয়ালটা কটমট করছে মুগ্ধের। বজ্র কঠিন কণ্ঠে তখনই গর্জন তুলে আওড়ালো, প্যালেসে গান বাজানোর মতো এত বড় দুঃসাহস কোন জানোয়ারের বাচ্চার হয়েছে? গার্ড, আমার তলোয়ার দে। আঁতকে উঠে অ্যাডুন। ভারত আবহে আগ বাড়িয়ে যে না মনস্টারকে থামাতে যাবে, অমনি তার দৃষ্টি গিয়ে আটকালো অ্যালেক্সের পানে। গম্ভীর মুখ অ্যালেক্স কেমন বাঁকা হাসছে দেখো। ঘাড় কাত করে অ্যাডুনকে আচমকায় চোখ টিপে বসলো সে। বিচক্ষণে অ্যাডুন এক একে দুই মিলিয়ে বুঝে নিল অনেক কিছু। রুরো মানব চলে গিয়েছে বহুদূর। অ্যাডুন মুহূর্তেই মনস্টারের পিছু ছুটতে চাইলে তার পথ এসে আটকালো অ্যালেক্স। অলক্ষে অ্যাডুনের প্যাট বরাবর চেপে ধরল রিভলভারের ঠান্ডা নল। গম্ভীর মুখে বাঁকা কণ্ঠে বলল, রিল্যাক্স এডুইন, এত ছোটাছুটি করছে কেন? থামো একটু। এক হাতে ধারালো তকতকে তলোয়ার, মুখাবয়বে রং ধরেছে হিংস্রতার। ক্ষিপ্রতায় ছাদের দিকে এগোচ্ছে রুড়ো মানব। তার ব্যস্ত পদযুগল ছাদের চৌকাঠে পা রাখতেই তার ক্ষুব্ধ দৃষ্টি গিয়ে আটকালো অদূরে নৃত্যরত শব্দদস্যের পানে। মুহূর্তে থমকায় নির্দয় পুরুষ। তার চোখ দুটোর আগুন নিমিষে নামলো এক পশলা বৃষ্টি। শক্ত ছোয়াল ছেড়েছে হাড়ের অংশ। হতবাক হয়েছে ক্রুদ্ধ মস্তিষ্ক। অদূরে মনের সুখে দক্ষ কায়দায় নাচছে মাহি। বক্সে তখন গান বাজছে, হাতে চুড়ি ছামছাম বাজে। বসে না মন কোনো কাজে, প্রেম আসে যায় মনে তোকে না পাওয়ার কারণে। থমকানো রুড়ো মানবের কণ্ঠায় নেমেছে একরাশ হতবাকতা। চোখে মুখে লেপটেছে অবাধ টান। তার হতবাক কণ্ঠ ফুঁড়ে অস্ফুটে বেরোলো, আমার পিচ্চি এত বড় হয়ে গেল কবে থেকে? শেষে কিনা আমাকে নাচাতে নাচাতে নিজেও এখন নাচছে। মাহি পায়ের তাল বাড়িয়েছে। পরনের গোলাকার জামার ভাঁজে হুট করে পা আটকে গেল শব্দদস্যের। গায়ের ভরে দাঁড়িয়ে থাকতে না পেরে যেই না মুখ থুবড়ে উল্টে পড়বে, অমনি একজোড়া শক্তপোক্ত হাতের শক্ত বাঁধনে মুহূর্তেই আবদ্ধ হলো শব্দদস্যী। তখনই তটস্থ সকলে। মনস্টারের উপস্থিতি দেখে ল্যাজ গুটি পালালেন সকলেই। এদিকে কাঁপত্রুই মাহি। দুদুল্যমান ক্ষুদ্র বদনখানি তার মেঝে থেকে বড্ড উঁচুতে আটকে আছে কারো শক্ত বাঁধনে। ধীরে ধীরে কাঁপা কাঁপা চোখ দুটো পর্দা সরালো মানবের। ঘাড়ের মাংসল পেশি কোচকে মাথা উঁচু করে তাকালো সম্মুখে। আর অমনি তার মায়াবী চোখ দুটো ডুব দিল সম্মুখে দাঁড়িয়ে থাকা পাহাড় সম মানুষটার বাদামি চোখ দুটোর মাঝে। মুহূর্তে আকাশ থেকে পড়ল মাহি। শুকনো জিভের ডগা খানিক নাড়িয়ে চাড়িয়ে যে না কিছু আরবে, তার আগে শোনা গেল রুড়ো মানবের বাজ খায় কণ্ঠ। যখন তখন উড়ে এসে আমার গায়ে পড়িস কেন বান্দির মেয়ে? হ্যান্ডসাম ছেলে দেখলে কাবু থাকে না নিজের উপর, তাই না? হতভম্বতায় আকাশ ভেঙে পড়ল মেয়েটার উপর। কণ্ঠে নামলো চাপা ক্ষোভ। সে কেমন তীর্থের মাঝে যে বলল, আমি আবার কখন আপনার গায়ে পড়লাম? আপনি তো নিজেই এগিয়ে এসে ধরলেন আমায়। রুড়ো মানব চোয়াল শক্ত করলো এবার। দাঁত কিরমির করে ফের ধমকের গলায় শুধালো, তা না হলে কি করতাম বান্দির মেয়ে? যেভাবে বাদরের মতো লাফাচ্ছিলি, এক্ষুনি না ধরলে নির্ঘাত পড়ে গিয়ে হাত পা ভাঙতি। ভাঙলে ভাঙতাম, তাতে আপনার কি? মেয়েটার এহেন পাল্টা উত্তরে রাগ বাড়ল মানবের। তিতি বিরক্ততায় ছেয়ে গেল মুখ। কণ্ঠে তেজ ঠেলে ফের আওড়ালো, মুখে দেখছি খই ফুটেছে, আমার গায়ে পড়ে আমাকে প্রশ্ন করা হচ্ছে। চাল নাম আমার গা থেকে। নাক ফুলায় মাহি। মুখটা অন্যত্র ঘুরিয়ে নিয়ে তেজ দেখিয়ে বলল, আপনি ছাড়লে তবেই না নামতাম। আগে গা থেকে হাতটা সরান। এই পর্যায়ে বাঁকা হাসল মুগ্ধ। যুবকের মাথায় চাপলো এক অদ্ভুত দুষ্ট বুদ্ধি।
সে কেমন চট করে জোর বাড়ালো হাতের রুক্ষ আঙ্গুলগুলো দাবে দিল সপ্তদর্শীর কোমল বাঁকানো কোমরে। মুহূর্তেই ঝংকার দিয়ে উঠে মাহির সর্বাঙ্গে। মেয়েটা মুচড়াতে লাগলো ভীষণ, কণ্ঠে বিরক্তির ভাঁজ ঠেলে বলল, আপনি কিন্তু এখন বেশি বেশি করছেন বিস্ট। ঠোঁটের কোণে বাঁকা হাসির র্যাশ পারল মুগ্ধের, আঙুলগুলো হয়ে উঠল ব্যাপরুয়া। যুবক কেমন আলগোছে মুখ নামিয়ে আনলো মেয়েটার মুখের উপর। সেথায় আলতো করে ফু দিয়ে দুষ্ট কণ্ঠে বলল, ওহ কাম অন বিউটি, আমি এখনো কিছুই করা শুরু করিনি। গলায় শুষ্কতা নামলো মাহির, গায়ে নামলো অসরতা। সে কাঁপা কাঁপা কণ্ঠে আবারও বলল, আপনি হাত নামান আমার গা থেকে। যুবক এবার আরেকটু বাড়ল, ধীরে ধীরে নাক ডুবালো মাহির নরম মসৃণ গালে। সেথায় শান্তভাবে পড়ে থেকে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।